সুধী দর্শকবৃন্দ, আমার সাহিত্য মোদি দর্শকবৃন্দ, প্রায় 2টি বছর হতে চলল এহেন সাহিত্য মুখর সন্ধ্যা এক একটি এপিসোডের হাত ধরে আমরা আপনাদের হাতে উপহার দিয়ে এসেছি। আর আপনারা আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ ঠিক পর্দার ওই পারে থেকে আপনাদের নিরন্তর ভালোবাসার স্রোতের প্রবাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন, আমাদের প্রশ্রয় দিয়েছেন আরও এগিয়ে যাওয়ার জন্য। এজন্য আপনাদের অনেক অনেক সাধুবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সাহিত্য মুখরিত এই সন্ধ্যাগুলো সুন্দরভাবে সাজিয়ে আপনাদের হাতে তুলে দেওয়া, অর্থাৎ সমাজের বুকে সাহিত্যের প্রসারের কাজটি যারা সুচারুভাবে করে আসছেন তারা হলো আমাদের আপনাদের সেই প্রিয় মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ, তার কলাকুশলীবৃন্দ। তাদেরকেও আমরা আজকে এই শুভ সন্ধ্যাতে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এই মুহূর্তে আমি এখান থেকে বসে অনুভব করতে পারছি আমাদের সাহিত্য বন্ধুর সাথে পরিচয় পর্বটুকু সেরে নেওয়ার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে আছেন। আর দেরি না করে আমরা এই পরিচয় পর্বে ঢুকি। আজকের সাহিত্য বন্ধু অত্যন্ত প্রথিতযশা একজন কবি। কিছুদিন আগে মুক্ত বাংলার যে রার সাহিত্য সম্মেলনে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানেও আজকের সাহিত্য বন্ধু অত্যন্ত নিপুণভাবে দক্ষতার সাথে তার সাহিত্যের স্বাক্ষর রেখে সকলকে মুগ্ধ করেছেন। আর এছাড়াও আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বাংলা সাহিত্যকে উনি তার নিজের আঁচড় দিয়ে কি রকমভাবে ঋণী করলেন সেটাও আমরা সাহিত্য আলোচনার ফাঁকে ফাঁকে জেনে নেব। তার আগে আসুন আমরা পরিচয় পর্বটুকু সেরে নিই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের দিদিভাই, কবি সাহিত্যিক মাননীয়া তন্দ্রা মণ্ডল মহাশয়া। আমরা অন্তরের হার্দিক উষ্ণতার সাথে, আন্তরিকতার সাথে এই স্টুডিও ফ্লোরে ওনাকে আহ্বান জানাই। আপনাকে সুস্বাগতম। দিদি, আপনি কেমন আছেন বলুন? ভালো আছেন। এখানে এসে আপনার কেমন লাগছে একটু দু এক কথা আমাদের সাহিত্য বন্ধুদের বলো। এমনি যে কোনো সাহিত্য চর্চার আসরে খুব ভালো লাগে গেলে, মানে একদম প্রাণের জিনিসটাই পাই। বাহ। তাই এখানে আপনাদের আমন্ত্রণেও খুব খুশি আজকে আমি। এই আমন্ত্রণের প্রবাহ তো থাকবে। আপনার সাহিত্য শুধু একবার নয়, দুবার নয়, বারবার আসতে হবে আমাদের কাছে এবং আমাদের অত্যন্ত প্রিয় সাহিত্য বন্ধুদের কাছে তুলে ধরতে হবে। আজকের এই সন্ধ্যা সাক্ষাৎকার, এই সমস্ত ভারী ভারী শব্দ দিয়ে আমরা ভারী করে নিতে চাই না দিদিভাই। একটা সাহিত্যকে কেন্দ্র করে আপনার এবং আমার ভেতরে, এই দিদি এবং ভাইয়ের ভেতরে সুন্দর একটা আলোচনা পর্ব চলুক। বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি ঝরে যাচ্ছে। আপনিও এসে বললেন যে হ্যাঁ, বর্ষাতে একটু অসুবিধেই হলো আসতে, আমাদেরও তাই একই ব্যাপার। আস্তে আস্তে এটাই দেখছিলাম যে আকাশ এখনো পর্যন্ত কালো মেঘে ঢাকা, তাই না? কোথাও যেন মেঘের এই অমৃত কলস উপচে উঠেছে আর আমাদের ধরিত্রী মাতা এই বসুধা আমাদের এই অমৃত কলসের সুধা আকণ্ঠ পান করছেন। এই যে সুন্দর প্রকৃতির একটা সাজ রূপ যখন এসেই গেছে আমাদের মধ্যে, এটা তো খুব স্বাভাবিক সাহিত্য বন্ধু যে সাহিত্যিকরাও তাদের কলম নিয়ে প্রকৃতিকে নিয়েই মুখর হয়ে উঠবেন। এহেন এই যে সূত্রটির ব্যতিক্রম কিন্তু আমাদের দিদিভাইও নয়। কাজে আমরা প্রথমে এমন একটা অনুরোধ দিদিভাইকে রাখতেই পারি, একটা শ্রাবণ সংক্রান্ত বা শ্রাবণ কেন্দ্রিক কোনো কবিতা যদি আমাদের মধ্যে উপস্থাপন করা যায় আপনার নিজের রচনায়। আসলে শ্রাবণ এলেই মানে যখন আকাশ কালো করে ঝমঝম বৃষ্টি নামে, হ্যাঁ, এত ছন্দ মাথায় আসে, তখন মানে সব কাজ সেরে ঠিক বসে পড়ি খাতা পেন্সিল। সবসময় সুযোগ না হলেও মাঝে মাঝে বসেই পড়ি। বৃষ্টি আমাদের মাঝে ছন্দ জায়গায়, ঠিক না? কোথাও যেন মনের মধ্যেও ছন্দ জায়গায়, কোথাও একটা সঙ্গীতের মধ্যেও ছন্দ জায়গায়। বৃষ্টির একটা নিজস্ব ছন্দ আছে। শুধু দর্শকবৃন্দ, আমাদের দিদিভাই তৈরি হতে হতে আমরা প্রতিদিনকার যে কাজটি সারি সেরে নিই। আপনারা যারা এহেন সুন্দর অনুষ্ঠানে যোগদান করতে আগ্রহী তারা সত্তর ফোন করুন 6294345327
এই নাম্বারে। আসুন আমরা চলে আসি কবির স্বরচিত কবিতায়। আমার লেখাটির নাম শ্রাবণ এলো অবশেষে। আচ্ছা। মেঘের কোলে ভেসে ভেসে শ্রাবণ এলো অবশেষে, ঝমঝমিয়ে নামলো বাড়িধারা। বৃক্ষরাজি হেলে দুলে কথা বলে হৃদয় খুলে, বৃষ্টি ছোঁয়া খুশি বাঁধন ছাড়া। বাবা। মেঘের মিছিল আকাশ জুড়ে, বাদল হাওয়ার সুরে সুরে, ঢিমে তালে কাটে শ্রাবণ বেলা। জাগলো বনে কদম কেয়া, নদীর গাঙ্গে ভাসলো খেয়া, স্মৃতির ঘরে খেলে কাগজ ভেলা। বাহ। সবুজ বসনে সাজলো ধরা, বিদায় নিল শুষ্ক খরা, মাটির বক্ষ ভরল দুর্বা দলে। চাষির হাতে নরম মাটি, উর্বরতায় হলো খাঁটি, সোনার হাসি ঝরে পড়ে ফসলে। বাহ। আমাদের বর্ষার এক অনিন্দ সুন্দর রূপ যেন ছবি দিয়ে আঁকলেন আমাদের সাহিত্য বন্ধু। তার অক্ষর সাজিয়ে, তার ছন্দ সাজিয়ে, তার ভাষা সাজিয়ে, আর আমরা এই মুহূর্তে একটা মুগ্ধতার প্রবাহে যেন ভেসে চলেছি। এত সুন্দর একটা বর্ষার রূপ আপনি যে আঁকলেন, এটা সত্যিই বোঝা যাচ্ছে যে প্রকৃতি আপনাকে খুব খুব ভীষণভাবে প্রভাবিত করে, তাই না? এরকম কি অন্যান্য প্রকৃতিও আপনাকে প্রভাবিত করে? হ্যাঁ, মানে সব থেকে বেশি মনে হয় বর্ষা। বর্ষা। আমি এই প্রশ্নটাতেই আসতে চাইছিলাম যে সব থেকে বেশি কোন প্রকৃতি তারপরে আপনাকে বসন্ত। প্রভাবিত করে? প্রথম বর্ষা, তারপর বসন্তে যখন প্রকৃতি পুরো মানে রঙে রঙে একদম রঙে বয়ে যায়, ঠিক তখনও আসে। এই যে রঙের বিস্ফোরণ, সেই বারুদটা বাঁধা মনে হয় শুরু হয়ে যায় আমাদের বর্ষাকালে। এই যে নতুন পল্লব এলো, নতুন ডাল গজালো, এরাই কিন্তু তৈরি হবে পরবর্তী বসন্তে ফুটে ওঠার জন্য, তাই না? সত্যি কি অপূর্ব প্রকৃতির খেলা। যে পারে অনুভব করতে, সে অনেকটাই কিছু নিতে পারে যা ছড়ানো আছে আমাদের চারিদিকে, তাই না? ঠিক আছে দিদি ভাই, আমরা তো প্রকৃতিকে নিয়ে গল্প অনেকটাই করে ফেললাম। এরপরে আমরা আসি আপনার সাহিত্য জীবনের সেই প্রথম দিনগুলোর কথাতে, যখন আপনি মনে মনে একটা তাগিদ অনুভব করলেন যে না, কলমকে আমায় সাথী করে নিতে হবে, আমাকে সাহিত্যের ভেলায় ভাসতে হবে। এই সময়টা কোন সময়, কবে থেকে আপনি শুরু করলেন? মানে তখন স্কুল লাইফে, আচ্ছা 8-9-এ পড়ি, তখন অল্প স্বল্প একটু তো মানে পড়ার ফাঁকে ফাঁকে লেখালেখি করতাম, শুরু করেছিলাম। আচ্ছা। তারপর আস্তে আস্তে যখন কলেজে গেলাম, প্রথম ছাপার অক্ষরে, সেখানেই আমি পেলাম ফার্স্ট ইয়ারে আমি নবীন বরণ বলে একটা লেখা দিয়েছিলাম কলেজ ম্যাগাজিনে। তো ওটা বেরিয়েছিল ম্যাগাজিনে। আমি একটু আপনাকে থামাচ্ছি, এইভাবেই তো আলাপচারিতা জমে ওঠে আমাদের। আপনার প্রথম মুদ্রণ, অর্থাৎ আপনার চিন্তা, আপনার ভাবনা অক্ষর হয়ে একটা ছাপা প্রেসে, সেটা পেশাই হয়ে যখন মুক্তর অক্ষরে এসে আপনার হাতে পৌঁছালো, আপনি প্রথম দেখলেন যে আমার বইয়ে, আমার ছাপা অক্ষরে আমার কবিতা, সেই অনুভূতিটা কেমন ছিল? একটু নস্টালজিক হয়ে যদি বলেন আমাদেরকে। প্রথম মানে আমাদের নবীনবরণটা খুব মানে একটু বেশ হই হই করে হয়েছিল। আচ্ছা। তো সেইটাই মানে সেইটার ইয়েটাই লিখেছিলাম আর কি, বর্ণনাটা দিয়ে ছন্দে, অন্তমিল ছন্দে লিখেছিলাম। আচ্ছা। তাই দিন ক্লাস করছি, তো আমাদের দুইজন সহপাঠী এসে বললো যে তোর লেখাটা বেরিয়েছে ম্যাগাজিনে। বাহ। তখন থেকে মানে ভাবছি কতক্ষণে পাবো ম্যাগাজিনটা হাতে কখন পাবো। তারপর যখন ম্যাগাজিনটা পেলাম, মানে সেটা একটা আলাদাই আনন্দ, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর ক্যাম্পাস থেকে বেরিয়ে বাসের জন্য ওয়েট করছি, ওখানে বসে আছি গাছতলায়, একটা গাছ আছে। তো আমরা তখন ফার্স্ট ইয়ার, 11-12 কোনো একটা স্টুডেন্ট আমার পাশে বসে আমার লেখাটাই দেখছি পড়ছে। বাহ। তো তখন মানে মানে বলা তো যায় না, মানে আমার ইচ্ছা করছে বলি যে এটা আমি লিখেছি। জানো, যে কবিতা তুমি পড়ছো, কবি তোমার পাশে বসে, কিন্তু সেটা আমি তখন আর বলিনি। ওটা খুব ইচ্ছা করছিল বলতে। তারপর তখন শুধু ইচ্ছা হচ্ছে যে কতক্ষণে বাড়ি গিয়ে মানে
মাকে দেখাবো। হ্যাঁ, ম্যাগাজিনে মাকে দেখাবো। আচ্ছা, ওইটার জন্য তখন খুব ইচ্ছা করছে। কতক্ষণে বাড়ি গিয়ে মাকে দেখাবো, প্রতিটি লাইনের পেছনে পেছনে কোথাও একটা জানার আগ্রহ চলে আসে শুধু দর্শকবৃন্দ। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে আপনার সাহিত্যের জার্নির প্রথম যে নৌকাটাকে ঠেলে দেওয়া সাহিত্যের নদীতে বা পরবর্তীকালেও অনুপ্রেরণা যোগানো সে মানুষটি কি, আপনার মা না আরও কেউ আছেন এর পেছনে? না, মা মানে পড়াশোনার ব্যাপারটা খুবই আমাদেরকে করতো। আচ্ছা। আর আমাদের ফ্যামিলিতেও আছে, অনেকেই আছেন আর কি। আচ্ছা, সেই সূত্রেই হয়তো কিছুটা পেয়েছি। আচ্ছা, তখন থেকেই মানে নিজের মনেই এসেছিল স্কুল লাইফ থেকে। আচ্ছা আচ্ছা। শুধু দর্শকবৃন্দ, আমরা প্রথম দিনের কথাগুলো আজকে সাহিত্য বন্ধুর কাছ থেকে জেনে নিলাম। এরপরে ধীরে ধীরে সাহিত্য বন্ধু তার আরও আগামী দিনের কথাগুলোও বলবেন, বর্তমানের কথাগুলোও বলবেন বা অতীতের কথাগুলোও উনি বলবেন, সাহিত্য জীবন সংক্রান্ত সমস্ত কথাগুলো। সেগুলো জানার জন্যেই আজকে সাহিত্য বন্ধুর এই সাহিত্য জীবনের আনাচে কানাচে আমরা ঘুরব, অলিতে গলিতে আমরা ঘুরব। তার আগে আমরা আরও একটি কবিতা শুনে নিতে চাই। কবিতার এরপরের কবিতার বিষয়বস্তুটা যদি একটু বলেন। যেহেতু স্বাধীনতা দিবস এসেই গেছে আমাদের দুয়ারে, আপনি তৈরি হতে হতে আমি তো দু একটি কথা বলে নিই। শুধু দর্শকবৃন্দ, আগস্ট মাসে আমরা পা রেখেছি, অর্থাৎ স্বাধীনতা দিবস যে মাসে উজ্জ্বল হয়ে আছে সেই মাসে আমরা ঢুকে গেছি। আর স্বাধীনতা দিবস মানেই কোথাও রক্তে একটা দেশপ্রেমের উন্মাদনা এবং কোথাও একটা সেই বিগত দিনে রক্তক্ষয়ী যে স্বাধীনতা সংগ্রাম, সেই দিনগুলোকে মনে করার একটা তাগিদ ভেতর থেকে উঠে আসা। এগুলো সবই আমাদের কবিকুল করে থাকেন এবং তাদের কলমের মাধ্যমে করে থাকেন। আজকে আমরা শুনে নিই এমনই স্বাধীনতা সংগ্রামের দিনগুলিকে নিয়ে, স্বাধীনতা দিবসকে নিয়ে কি বলতে চায় আমাদের কবিবন্ধু। আজকে তার কলম, এই লেখাটির নাম স্বাধীনতা। স্বাধীনতা, হ্যাঁ। স্বাধীনতা তো সহজ কথা নয়, বীর শহীদের প্রাণের বিনিময়। স্বাধীনতা মানে নয় তো স্বেচ্ছাচার, কর্তব্যের পশ্চাতে অধিকার। স্বাধীনতা তো সহজলভ্য নয়, রক্তাক্ষরে ইতিহাস তাই কয়। স্বাধীনতা মানে নয় শুধু প্রতিশোধ, চেতনায় জাগ্রত দেশাত্মবোধ। স্বাধীনতা তো জাতির পরিচয়, হারানো মূল্যবোধের বিজয়। স্বাধীনতা মানে মুক্তির উল্লাস, গ্লানিমুক্ত স্বস্তির নিঃশ্বাস। স্বাধীনতা তো নির্ভীকতার জয়, জাতীয় পতাকা চির উন্নত রয়। স্বাধীনতা মানে সংস্কৃতির উত্তরণ, মন্দ ভালোর যুগসন্ধিক্ষণ। স্বাধীনতা এক নতুন অধ্যায়, দেশমাতৃকার জন্ম স্বাধীন সত্তায়। বাহ! স্বাধীনতা এক নতুন অধ্যায়, দেশমাতৃকার জন্ম নতুন সত্তায়। কোথাও যেন এই লাইন দুটো শেষের যে পংক্তিটি ভেতর থেকে একটা ঝাঁকুনি দিয়ে গেল। সত্যি করেই পরাধীন আমাদের দেশমাতৃকা, কিভাবে স্বাধীন হয়েছেন সেই ইতিহাস আমাদের সকলের কাছেই অজানা নয়। এবং স্বাধীনতা কী, স্বাধীনতার অর্থ কী, স্বাধীনতা কিভাবে শব্দটি বা এই সত্তাটি সমাজে থাকা উচিত, সেইটারই উপরে আলোকপাত করে আজকে এত সুন্দর কবিতা সৃষ্টি করলেন আমাদের কবিবন্ধু। আপনাকে মুক্তবাংলা এবং মুক্ত আবহাওয়ার সমস্ত টিমের কলাকুশলী এবং শ্রোতাবৃন্দের তরফ থেকে অজস্র ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা পরবর্তী পর্যায়ে আসি। কোনো এক সাহিত্যিক তার সাক্ষাৎকারে বলেছিলেন, আমি এই মুহূর্তে নামটা ঠিক মনে করতে পারছি না, যে সাহিত্যের বিষয়বস্তু তথা চরিত্র, কোনো একটি উপন্যাস, গল্প বা কবিতা খোঁজার জন্য আমি উদ্দেশ্যহীনভাবে বাসে উঠে বসি এবং বাস যেখান দিয়ে যায় আমি দেখতে দেখতে যাই যে কোন মুখটিকে আমার পরবর্তী বিষয়েতে আমি ঢুকিয়ে নেব, তাকে তুলে ধরব। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, যেটা হচ্ছে কি কবিতার বিষয়বস্তুকে খুঁজে বার করা। আপনি এটা কিভাবে করেন? ওইটা মানে কি নিয়ে লিখবো ভাবি, এরপর
মানে এমনি এই প্রকৃতি যখন তখন তো প্রকৃতি দিয়েই দেয় বিষয়বস্তুটা, যখন বসন্ত বা বর্ষায়। তাছাড়াও যখন মানে মানুষকে নিয়ে লেখা, মানে আমাদের সমাজকে নিয়ে লেখা, এগুলো এসে যায় মানে হ্যাঁ মাঝের মধ্যে যখন যেটা চিন্তা করতে করতে এসে যায়। ঠিক ঠিক। মানে আমি জানতে চাইছি আপনার এই যে বিষয়বস্তুর চরিত্রগুলো, সেগুলো কি বেশিরভাগটাই বাস্তব থেকে আসে না কল্পনা প্রসূত কিছু আসে? দুটোই আসে, কল্পনা দুটোই। ঠিকই তাই। সাহিত্য সৃষ্টির এটাই তো হচ্ছে ধারা, বাস্তব এবং কল্পনার ভেতরে যদি মেলবন্ধন আমরা না ঘটাতে পারি তাহলে কিন্তু সঠিকভাবে সাহিত্য সৃষ্টি হয় না, তাই না? এই জন্য আমরা সামাজিক সমস্যা বা অন্য কোনো রকম বাস্তব ঘটনাও যেমন সাহিত্যে উঠে আসে, সঙ্গে সঙ্গে দক্ষিণারঞ্জন মিত্র সমগ্র সেখানে রাক্ষস, খক্ষস, টুনটুনির কথা বলা, বেড়ালের গল্প বলা, সব কিছুই কিন্তু উঠে আসে কল্পনার স্রোতে, তাই না? কোথাও এই নিরন্তর এই দুই ধারা পাশাপাশি চলেই সমৃদ্ধ করে তুলছে আমাদের বাংলা সাহিত্যকে, ঠিক না? শুধু দর্শকবৃন্দ, আমরা তো ভীষণ ভালো ভালো কবিতা শুনছি, আর আমাদের সাহিত্য বন্ধু তার যে সাহিত্যের ঝাঁপি নিয়ে এসছেন একের পর এক কবিতা রত্নের মতো ছড়িয়ে দিয়ে এই স্টুডিও ফ্লোরকে উদ্ভাসিত করে তুলছে। বেশি কথা না বলে আপনারা তো বারবার আমাকে অনুরোধ করেন কবিতার সংখ্যা বাড়ান, আমরা কিন্তু কবির সৃষ্টি বেশি করে শুনতে চাই। কাজেই আমরা পরবর্তী পর্যায়ে আরও একটি কবিতাতে যাব। কবিতাতে যাওয়ার আগে আমি একটা কথা জানতে চাই আমাদের সাহিত্য বন্ধুর কাছে, শিশু সাহিত্য নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমি একটা ছড়ার বই প্রকাশিত হয়েছে আমার। বাহ। আর দুটো এমনি একটা অনুকবিতার বই আর একটা কবিতার বই। সত্যি কথা বলতে কি একটা আক্ষেপের জায়গায় আমি বলি দিদি ভাই, যে অনেক কম সাহিত্যিককেই পেয়েছি বা পাচ্ছি যারা নিজের প্রকাশিত একটি ছড়ার বই হাতে করে নিয়ে এসে বসছে। এই জন্য না শিশুরা যেন কোথাও উপেক্ষিত থেকে যাচ্ছে। আমরা সব সময় বড়দের কথা ভাবছি, সামাজিক সমস্যার কথা ভাবছি, কিন্তু শিশুদের নিয়ে কাজ করতে দেখি খুব কম সাহিত্যিক এগিয়ে আসছেন। আপনি এই জন্য এই যে একটি ছড়ার বই নিজের প্রকাশিত নিয়ে এসে আপনি বসেছেন আজকে, এর জন্য আপনাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা আসি একটা ছড়ায়, আপনি শিশুদের জন্য একটি ছড়া এই মুহূর্তে নিবেদন করুন। আর যদি ছড়াটি একটি আষাঢ়ের, শ্রাবণের, মানে কোনো অনুষ্ঠান সংক্রান্ত হয়, হ্যাঁ শ্রাবণেরও আছে, কিন্তু একটা পড়লাম তো। আচ্ছা, এটা আমরা রথের মেলায়, রথের মেলা মানে তো এই বৃষ্টি আবহেই চলে, এবং সেখানে সেই রথের মেলা বন্ধুর ঘটনা, বা দুই শিশু রথের মেলাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটছে সেই নিয়ে ছড়া লিখলেন আমাদের মাননীয় কবি সাহিত্য বন্ধু। শুনে নিই আমরা সেই কবিতা, চলুন। হ্যাঁ। রথের মেলায় রামু দামু, মানে দুই শিশুর কাণ্ড এখানে। আচ্ছা। এই তো এবার রথের মেলায় রামু দামু এসে নাগরদোলায় বসলো চেপে মিটি মিটি হেসে। যেই না দোলা ঘুরল রামু ভয়ে কুপকাত, তারস্বরে চেঁচিয়ে দামু করলো বাজিমাত। দোলা থেকে নেমে দুজন ঘেমে নিয়ে সারা, প্রাণটি ফিরে পেল যেন যুদ্ধ শেষে তারা। বলল দামু, শোন রে রামু, পেটে বড় খিদে। সেখান থেকে অমনি গেল খাবার দোকান সিধে। বাহ। দুজন মিলে হামলে খেলে জিলিপি, গজা, খাজা, চপ, কাটলেট, রসগোল্লা, সঙ্গে পাঁপড় ভাজা। চশমা, ঘড়ি, আংটি, বেলুন কিনল ঘুরে ঘুরে, মজা, হাসি, রাশি রাশি সারাটি মেলা জুড়ে। খুশিতে মেতে আনন্দেতে দুজন অবশেষে লোভের তালে জমিয়ে ঝালে ফুচকা খেলো কষে। বাবা। মেলা দেখে খুশমেজাজে বাড়ি ফেরার পালা, উদর ফুলে হেঁচকি তুলে রামু তখন আলা। হঠাৎ করে পেট মুচড়ে দামুর পেল পটি, পড়ি মরি দৌড়া দৌড়ি রইল পড়ে চটি। চশমা, ঘড়ি, আংটি ফেলে দিল দেদার ছুট, পকেট ছিঁড়ে পড়ল ঝরে চানাচুর ডালমুট। বাহ, অপূর্ব অপূর্ব একটি ছন্দ মিলে, অন্তঃছন্দ মিলে একটি ছড়া শুনলাম। তবে আমার একটা প্রশ্ন এসছে দিদি ভাই, যেটা আমি আপনাকে না বলে পারছি না। দামু আর রামু এত সুন্দরভাবে মেলাতে গেল, এত কিছু করলো,
চপ, কাটলেট, ফুচকা কত কি খেলো, কেন পাঁপড় ভাজা আর কাঁঠালটা খেলো না, যেটা আমাদের একেবারেই রথের মেলার ঐতিহ্য। পাঁপড় ভাজাটা খেয়েছে, আচ্ছা আচ্ছা, আর খেয়েই পেটে ব্যথা শুরু, এত খেয়েছে। আচ্ছা আচ্ছা, দুজনেই পেট গরম। অপূর্ব অপূর্ব, মানে এত সুন্দর। খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন রথের মেলায় এরকম যেতাম, অনেক সময় বাবার কাঁধে চেপেও গেছি বৃষ্টিতে, আমি ছাতা ধরেছি বাবার কাঁধে চেপে, আমিও বেঁচেছি, বাবাও বেঁচেছে। কিন্তু বাবা আমাকে একদিকে ধরেছে, একদিকে বুকে একটা কাঁঠাল ধরেছে, ধরে আমরা খুব দীর্ঘ রাস্তা হেঁটে বাড়ি পৌঁছেছি। এরকম দিন কিন্তু গেছে। এবং আপনার এই কবিতা সত্যি কোথাও একটা মনে করালো আমাদের। এগুলো ছোটবেলাটা মনে করেই তো লেখা। একদম একদম, আমাদের ছোটবেলাটা মনে করে ভীষণ মর্মস্পর্শী, এবং বাচ্চাদের কাছে এটা খুব গ্রহণযোগ্য। এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। আর এটা একটা বলি, পটভূমিকা। হ্যাঁ অবশ্যই। মানে তখন ছড়াগুলো সবে লিখতে শুরু করেছি, তো আমরা তো হাউস ওয়াইফ, কাজের মেয়ে, তখন অনেক দিনের জন্য ছুটি নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর সাধারণত কোনো কবিতে বসে আমার লেখা হয় না। আচ্ছা আচ্ছা। ঘরের কাজ করতে করতে মনে আসে, খাতাটা টেবিলে খোলাই থাকে, আচ্ছা, 2 লাইন করে লিখি, আবার কাজে ফিরে যাই। আচ্ছা। তো এটা মানে ঘরে ঝাড়ু করতে করতে 2টো করে লাইন মনে পড়েছে, এই কবিতাটা পুরো শেষ হয়েছে, প্রথম থেকে শেষ হয়েছে। এমনটা কি হয় যে আপনি কবিতার কথা ভাবতে ভাবতে রান্না করতে কাজটা, হ্যাঁ রান্না করছেন, হয়তো দেখলেন যে তরকারিতে নুন দিলেন না, বা 2বার নুন দিয়ে দিলেন, সেরকম কি হয়? না, সেরকম হয়নি। আচ্ছা, তার মানে শুধু দর্শকবৃন্দ, এটা খুব বোঝা যাচ্ছে আমাদের মাননীয় সাহিত্য বন্ধু, এই যে বললেন না আমি গৃহকর্ত্রী, গৃহকর্ত্রী মানে তো দশভুজা, দশভুজারই আরেক রূপ গৃহকর্ত্রী। এবং যত রকম জীবিকা আমাদের এই পৃথিবীতে আছে, তার ভেতরে সবথেকে উন্নততর জীবিকা গৃহকর্ত্রী, এটা আমি কিন্তু মানি। তো কাজেই এই দশভুজা তার 10 হাতে 10 রকম কাজ করছেন, সংসার সামলাচ্ছেন, সন্তান পালন করছেন, আবার পাশে পাশে সাহিত্য সাধনাটাও কিন্তু কি সুচারুভাবে চালিয়ে যাচ্ছেন। এত সুন্দর ব্যালেন্সিং করে এই যে আমরা গল্পটা আজকে পেলাম আমাদের সাহিত্য বন্ধুর কাছে, এই জন্যেই তো এই অনুষ্ঠানগুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং তার লোভেই ঝড় বৃষ্টি মাথায় করে এই স্টুডিও ফ্লোরে আমাদের আসা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এর পরবর্তী পর্যায়ে একটি প্রশ্নে আসি। আচ্ছা দিদি ভাই, কখনো কি মনে হয়েছে যে আপনি কিছু একটা মনে করলেন, মনে করে লিখতে শুরু করলেন, তার মানে কি হলো যে আপনার মন থেকে এটা কলম দিয়ে বেরুচ্ছে খাতায়, ঠিক তো? ওই যে বলে না, কালি কলম মন লেখে 3 জন। কিন্তু লিখতে লিখতে কখনই কি মনে হয়েছে যে আপনার মনটা আর আপনার নেই, সেটা কলমের নিয়ন্ত্রণে চলে গেছে, কলম কিন্তু কলমের মতন লিখে চলেছে? এরকম কি হয়? এরকম 2বার 3বার আমার হয়েছে। মানে একটা যেন মানে কেমন ঘোরের মধ্যে কেউ যেন ঘাড়ে ধরে লিখিয়ে নিচ্ছে আমাকে, ঘাড়ে ধরে লিখে কেউ যেন, মানে আমি তখন এটা একটা ঘোরের মধ্যে চলে গেছি, মানে আমি যেন নিজের ইচ্ছাটাই আর মানে কেউ যেন জোর করে লিখিয়ে নিচ্ছে। এবং সেই দিনগুলো যেদিন এসছে না, এক দিনে অন্তত 3-4টা করে লেখা বেরিয়েছে। শুধু দর্শকবৃন্দ, আমি জানি না যে আমাদের মাননীয় সাহিত্য বন্ধু এই মুহূর্তে আমি একটি কথা বলছি, কতটা ঈশ্বরে বিশ্বাসী সেটা আমার জানা নেই, তবে এখানে এই মানে চেয়ারটিতে বসেই কোনো সাহিত্য বন্ধু বলে গেছিলেন যে আমি মনে প্রাণে বিশ্বাস করি একটি কবিতার প্রথম লাইন আসে উপর থেকে দেবতার নির্দেশে, এবং সেটাকেই আমরা ডেভেলপ করি। এই যে ঘাড়ে ধরে কেউ যেন লিখিয়ে নিচ্ছে, এখানে যেন এর যে কথাটার অর্থ, এটার অর্থ কিন্তু ব্যাপক অর্থ, যে বোঝার সে ঠিক বোঝে না, ঠিক? সত্যি তাই, একদম। খুব সুন্দর একটা কথা, খুব সুন্দর আলাপচারিতা। আমরা এই মুহূর্তে আমাদের দিদি আর ভাইয়ের যে আলাপচারিতা ভীষণ মাত্রায় জমে উঠেছে। আমরা এই করতে করতে একটি জায়গায় আসতে চাই, নারী এবং পুরুষ সমাজের 2টি ডানা, পাখি যেমন 2 ডানা মেলে ওড়ে, ঠিক সেইভাবেই এখানে কিন্তু আমরা কেউ কাউকে উপেক্ষা করতে পারি না, ঠিক তো? সেটা অন্যায়, ঘোরতর অন্যায়। তো কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা এটা অনুভব করি, সমাজের কোনো ক্ষেত্রে এখনো পর্যন্ত নারী জাতি স্বল্প মাত্রায় হলেও যেন অবহেলিত হয়ে আসছেন, এবং তার জন্য বহু কবি কিন্তু তাদের কলমকে সরব করে তুলেছেন। আজকে এই যে
নারী কেন্দ্রিক কোনো কবিতা যদি আপনার কাছ থেকে পাই, আছে কি? হ্যাঁ, আমাদের সাহিত্য বন্ধু তৈরি হতে হতে এই কথাই আপনাদের আমরা তথ্য দিতে চাই যে বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম কবিতা উনি আজকে আমাদের জন্য বেছে এনেছেন, এবং সেগুলো শুনে আমরা শুধু ঋদ্ধ হচ্ছি না, আমরা চমৎকৃত হচ্ছি। তাহলে আমরা এর পরের কবিতায় চলে আসি। হয়তো সময়ের নিরিখে যেটা জানা যাচ্ছে এটাই হয়তো শেষ কবিতা। আমরা সেই শেষ কবিতাটুকু আজকের জন্য শুনে নিই, আবার পরবর্তী পর্যায়ে ওনার অনেক কবিতা অন্য এপিসোডে শুনব। এই লেখাটির নাম অবলা। কি ভাবো আমায় অবলা, ছিলাম একদিন, যেদিন বিবাহের পবিত্র মন্ত্র উচ্চারণ করেও দাসীর স্থান দিয়েছিলে আমায়, যেদিন সংসার কারাগারে চিরকালের জন্য বন্দি করে রেখেছিলে আপন স্বার্থসিদ্ধির কারণে, যেদিন সতীনের সাথে ঘর করতে বাধ্য করেছিলে প্রভুত্বের অধিকারে, যেদিন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছিলে সংস্কারের অজুহাতে, যেদিন বছর বছর তোমার কামনার ফসল তুলতাম যন্ত্রণার আঁতুর ঘরে, যেদিন জ্বলন্ত চিতায় নারকীয় উল্লাসে দগ্ধ করতে আমায় তিলে তিলে, কিন্তু একদিন একটু একটু করে সবলা হতে শুরু করি, যেদিন পরম পুরুষ বিদ্যাসাগরের স্পর্শে হলো হাতে খড়ি, সমাজ দরদি রাজা রামমোহন রায় জোগালেন প্রতিবাদের ভাষা, আর কবি দিলেন অর্ধেক আকাশ। সেই দিন, সেই দিন। কোথাও একটা রক্তে উষ্ণ স্রোত বইছে এই সময়ে। অপূর্ব সেই সতীদাহ প্রথা সমাজকে কলঙ্কিত করে বসেছিল, সেই সময় থেকে আজকে মহিলাদের যে নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া, এই যে সুন্দর জার্নিটুকু কোথাও একটা কবিতার মাধ্যমে গেঁথে ফেললেন আমাদের মাননীয় সাহিত্য বন্ধু। এই মুহূর্তে আমাদের একটা উষ্ণ রক্তস্রোত যেন ভেতরে বইছে। খুব সুন্দর একটা কবিতা, যেখানে বিদ্রোহের কথা বলে, যেখানে অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কথা বলে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা প্রায় শেষ পর্যায়ে এসছি। তার আগে যাওয়ার আগে আমরা আজকে অবশ্যই দেখে নিই যে আমাদের সাহিত্য বন্ধু তার এই যে সাহিত্য কীর্তি কোন কোন জায়গাতে স্বাক্ষর রাখলেন। প্রথমত আমি কতগুলি পত্রিকার নাম করছি, যে পত্রিকাতে আমাদের সাহিত্য বন্ধুর সমস্ত লেখা প্রকাশিত হয়েছে। প্রথম পত্রিকা যেটা প্রকাশিত হয়েছে সেটা আন্তর্জাতিক স্তরে ভারতের যে সীমারেখা পেরিয়ে গিয়ে বাংলাদেশের যে পত্রিকা যুগ সমধারা, সেই সমধারা পত্রিকাতে প্রকাশিত হয়েছে আমাদের সাহিত্য বন্ধুর সাহিত্য কীর্তি। এছাড়াও যেগুলিতে প্রকাশিত হলো যুগসাগ্নিক, রেওয়া, বকুল ফুল, সম্পদ, ঐক্য সাহিত্য পত্রিকা, অঞ্জলি শতপথ, কচিপাথা, সারথি, আলোর ফুলকি, সবুজ বাগান, শব্দেরা স্বাধীন, বাংলা সাহিত্য পত্রিকা, সম্পূরক পত্রিকা, সাহিত্যমালা এবং আরও অনেকে। এছাড়া আমাদের কাছে এসছে বেশ কিছু স্বরচিত সংকলন, ছড়ার সংকলন, কবিতার সংকলন, সেগুলি আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরছি। আমার হাতে এসছে সুতরাং প্রকাশনী থেকে ছড়ার ছড়াছড়ি বলে একটি কবিতা, মাননীয়া তন্দ্রামণ্ডলের লেখা। এরপরে আমার হাতে এসছে আরও একটি অসময় বলে আমাদের প্রকাশনী অসময়, তারা প্রকাশ করছে আকাঙ্ক্ষা নামে একটি কবিতা সংকলন। এখানেও মাননীয়া তন্দ্রামণ্ডল তার স্বাক্ষর রাখলেন সাহিত্য কীর্তির। আর আবারও আসছে একটি অতএব, এই সুতরাং বলে প্রকাশনীর একটি প্রকাশনাতে এই কবিতার বই অতএব, যেটা তন্দ্রামণ্ডলের নিজস্ব কীর্তি এবং এখানে তার কবিতার সম্ভারে ভরে আছে। আমরা আশা রাখবো আপনারা এই বইগুলি অবশ্যই সংগ্রহ করবেন এবং পড়বেন কবিকে পূর্ণাঙ্গভাবে চেনার জন্য। শুধু দর্শকবৃন্দ, এখন আমরা চলে আসছি র্যাপিড ফায়ারে। একটি র্যাপিড ফায়ার খেলে নিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। র্যাপিড ফায়ার যেটা আপনাকে বলে দিই, প্রশ্নও থাকবে ছোট এবং উত্তরও থাকবে ছোট। আপনি
যে উত্তরগুলো দেবেন তার মাধ্যমে আমরা চিনে নেব যে আপনার ভিতরে আসলে কোন মানুষটি বসে আছে। কেমন? আপনার কবিতার আবহ হিসেবে 3টে বিষয় আমি আপনাকে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে বসন্ত, একটা হচ্ছে গিয়ে বর্ষা, আর একটা হচ্ছে গিয়ে গ্রীষ্ম। আপনি কোনটাকে এই মুহূর্তে তুলে নেবেন? বর্ষা। বর্ষাকে তুলে নেবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি একটি আন্তর্জাতিক বইমেলাতে গেছেন, সেখানে গিয়ে আপনি নামজাদা কোনো প্রকাশনা স্টলের দিকে আগে এগোবেন না লিটল ম্যাগাজিনের স্টলে এগোবেন? কোন দিকে এগোতে চান আপনি? না, লিটল ম্যাগাজিন স্টলে। লিটল ম্যাগাজিনের স্টলেই আপনি এগোবেন। পরবর্তী প্রশ্ন আমার আসছে, আপনি লেখালেখির ক্ষেত্রে কোনটা বেশি পছন্দ করেন? কালি, কলম এবং কাগজ না নোটপ্যাড? কোনটা পছন্দ করেন? না, কাগজ কলম। কাগজ কলম আপনি পছন্দ করেন। আপনাকে শেষ প্রশ্ন যেটা আমি জানি বা জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো একটি একান্ত মুহূর্তে আপনি এবং আপনার মনের মানুষটি দুজনে লং ড্রাইভে বেরিয়েছেন, আপনি আছেন পাশে এবং আপনার পাশে আপনার একান্ত মনের মানুষটি, এছাড়া কেউ নেই। সেই মুহূর্তে যদি আপনার মনের মানুষ আপনাকে অনুরোধ করে যে একটি কবিতা শোনাও, আপনি তখন কোন কবিতাটা বেছে নেবেন? বর্ষার কবিতাই বেছে নেব। বর্ষার কবিতা। কোনো নাম মনে আসছে এই মুহূর্তে? না, বর্ষার অনেক কবিতা আছে। ঠিক আছে, বর্ষার অনেক কবিতা আছে, অনেক প্রিয় কবিতা আছে, তার ভেতর থেকে যে কোনো একটি কবিতা উনি সেই মুহূর্তে যেটা মনে করবেন শোনাবেন তার প্রিয় মানুষটিকে। শুধু দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো যাওয়ার আগে আমরা শেষ প্রশ্ন, শেষ অনুরোধ যেটা আমাদের সাহিত্য বন্ধুকে করব, যেতে যেতে আপনি সমাজের জন্য কি বার্তা দিয়ে যেতে চান এই মুক্ত আবহের ফ্লোর থেকে, সেটি একটু দু এক কথা বলুন। আমাদের সমাজে এখন ছোট ছোট ফ্যামিলি, সবার ছেলে মেয়ে বাইরে, আগের জেনারেশনের কেউ নেই, যে প্রচণ্ড সবাই একাকিত্ব ভোগে। আর কি করে টাইম পাস করব, নানা রকম মানসিক ব্যাধি, শারীরিক ব্যাধি এর থেকেই আক্রান্ত হন। কিন্তু আমার মনে হয় যে এই একাকিত্ব যে কোনো সৃষ্টির জন্য এই একাকিত্বটা খুব দরকার। আমিও আমার একাকিত্ব থেকেই এসেছিল কবিতা পরে, কিন্তু আমি সবাইকে বলবো যা মনে আসে, যদি একটু খাতা কলম নিয়ে বসে পড়ে দুটো লাইনও লিখলেও কিন্তু মনটা অন্যরকমভাবে সারা দিন খুব ভালো কাটে। ঠিক, যে মনে হয় আজকের দিনটা আমার সার্থক হলো, আমি একটু ভালো কিছু লিখতে পারলাম। সবাই যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু অনেক কষ্ট, দুঃখ, একাকিত্ব থেকে মুক্তি পেতে পারে। শুধু দর্শকবৃন্দ, অত্যন্ত একটা পজিটিভ কথা, একটা পজিটিভ বার্তা যেটা আমাদের সামনে এই মুহূর্তে উঠে এলো। একাকিত্ব দূর করার উপায় কিন্তু একটাই নয় যে আমার পাশে একটি আমাকে বুঝবে এরকম একটি রক্তমাংসের মানুষ থাকবে, তা কিন্তু নয়। আমাদের সাথী হতে পারে আকাশ, আমাদের সাথী হতে পারে বাতাস, ফুল, পাখি, সবুজ, নদী, নালা, এবং সবথেকে কাছের সাথী হতে পারে সাহিত্য, যেটা আমার প্যাশন। তো কাজেই যদি পারেন আপনার একাকিত্ব কাটাতে, আপনি কলম তুলে নিন, আপনি সাহিত্যকে সাথী বানান। এই যে বার্তা, এটাই আমাদের মাননীয় কবিবন্ধু আজকে আপনাদের জন্য দিয়ে গেলেন। আপনাকে অনেক ধন্যবাদ এই অমূল্য সময় আপনার জীবন থেকে বার করে এনে আমাদেরকে এত সুন্দরভাবে ঋদ্ধ করার জন্য। শুধু দর্শকবৃন্দ, আসুন যাওয়ার আগে আমরা প্রতিদিনকার মতো আমাদের সাহিত্য বন্ধুর একটি সুদীর্ঘ সুস্থ সাহিত্য জীবনের কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করি। ভালো থাকবেন, শুভরাত্রি।